আজকে আমরা থিওরি অফ স্ট্রাকচারের যে দ্বিতীয় লেকচারে শুরু করতে যাচ্ছি। তো আমরা আগে যেইখানে শেষ করছিলাম আগের লেকচারে, সেখান থেকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো আমরা আজকে যে ফার্স্ট টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা টাইপস অফ লোড নিয়ে আলোচনা করব। যদি এগুলো আপনারা স্ট্রাকচার মেকানিক্স আমি আলোচনা করছিলাম, তারপর আমি একটু রিভিউ করে যাচ্ছি। তো টাইপস অফ লোডটা কি? টাইপস অফ লোড আমরা প্রথমত কি করি, আমরা টাইপস অফ লোড কে তিন ভাগে ভাগ করে থাকি। আমাদের যে লোডগুলো আছে সেই লোডগুলোকে আমরা কি করি, সাধারণত তিন ধরনের বলে থাকি। প্রথমে হচ্ছে কি পয়েন্ট লোড অর কনসেন্ট্রেটেড লোড, দুই নাম্বার হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তিন নাম্বার হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিয়িং লোড। তো আমরা যদি দেখি পয়েন্ট লোড কোনটাকে বলে। পয়েন্ট লোড সাধারণত আমরা বলছি কি, when a load acts concentrated at a definite point নেম এস কনসেন্ট্রেটেড লোড, মানে কোনো একটা বিমের উপরে যখন সে একটা নির্দিষ্ট পয়েন্টের উপর কাজ করবে তখন এটাকে আমরা পয়েন্ট বা কনসেন্ট্রেটেড লোড বলে থাকি। তো আসলে এখানে যদিও বলছি আমরা একটা পয়েন্ট, এটা এরকম হতে পারে যে শুধুমাত্র এই পয়েন্টটা কতটুকু হতে পারে, এমন হইতে পারে যে আমাদের বিমটা হয়তো, যে বিমটা থাকবে সেটার লেন্থ হচ্ছে 20 ফিট, কিন্তু আমাদের এখানে একটা লোড কাজ করতেছে কি, হয়তো এরকম একটা ওয়াল বা যে কোনো কিছু আছে যেটার দূরত্ব হয়তো খুব কম, 20 ফিটের রেসপেক্টে খুবই কম, হয়তো এটা হচ্ছে 6 ইঞ্চ অথবা 10 ইঞ্চ, এরকম কোনো একটা স্ট্রাকচার এরকম কোনো লোড করতেছে, তখন আমরা এটাকে কি করতে পারি, পয়েন্ট লোড হিসেবে কিন্তু কাউন্ট করতে পারি। যদিও সে একটা ডেফিনিট পয়েন্ট না হয়ে কিছু দূরত্ব, স্মল একটা দূরত্বের উপরে কি করতেছে, অনেক সময় আমরা এটা করে থাকি। অথবা একজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন মানুষ যদি একটা বিমের উপর দাঁড়ায় থাকে তাহলে কি হয়, আমরা মানুষের যে দাঁড়ানোর সাধারণত কি হয়, পা দুইটা একটু দূরে দূরে থাকে। তো আমরা যদিও দূরত্বটা হয়তো খুব কম, বিম 20 ফুটের দূরে, হয়তো এটাও 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম আমরা কি দুইটা পা রাখতে পারি। তো সেটাকেও সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, এইটাকে আমরা একটা পয়েন্ট লোড হিসেবে কাউন্ট করতে পারি। তার মানে হচ্ছে একটা স্মল, খুবই 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 নেগলিজিবল একটা দূরত্বের উপর যদি কোনো একটা ফোর্স কাজ করে আমাদের যে স্ট্রাকচার বা যে বিম, সেটাকে আমরা পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড হিসেবে কাউন্ট করতে পারি। আহ, আর দুই নাম্বার যেটা বলছিলাম আমরা কি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বলছে কি, ডিস্ট্রিবিউটেড লোড, লোড হুইচ ইজ স্প্রেডস অর সাম লেন্থ অফ অন এ সাম লেন্থ অফ এ বিম, দ্য রিজন, এটা বলছে কি যদি একটা বিমের কিছু দূরত্ব পর্যন্ত আমরা কি থাকে, এরকম লোডটা যদি সেম থাকে, ইন্টেন্সিটি এখানে দেওয়া আছে দেখেন, ইফ দ্য ইন্টেন্সিটি ইজ কনস্ট্যান্ট। তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে হচ্ছে কি, এটা এরকম হতে পারে পুরা বিমের উপর হতে পারে, অথবা পুরা বিমের উপর না হয়ে একটা অল্প একটা সামান্য, আমাদের বলছে কি পুরা বিমের কিছু অংশের উপরও হতে পারে, কিন্তু কথা হচ্ছে কি, এই বিমের যে ইন্টেন্সিটি থাকবে, ইন্টেন্সিটিটা পুরা দৈর্ঘ্যে যতটুকু পর্যন্ত লোডটা থাকবে ততদূর পর্যন্ত কি থাকবে, লোডের ইন্টেন্সিটিটা সেম থাকবে। তো এই ধরনের লোডকে আমরা কি বলি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তার মানে হচ্ছে সেটা পুরা বিমের উপরও হতে পারে, আবার বিমের কিছুটা অংশ পর্যন্ত হতে পারে। তো এটাকে আমরা বলি কি, এটাকে আমরা স্মল ডব্লিউ দিয়ে প্রকাশ করি আর কি। কিভাবে, এখানে যেই ইন্টেন্সিটিটা বলছে সেটা অনেক সময় আমরা বুঝি নিউটন পার মিটার, মানে একটা একক দূরত্ব কতটুকু কাজ করতেছে সেটার উপর নির্ভর করে, সেটাকে আমরা নিউটন, কিলো নিউটন এভাবে প্রকাশ করে থাকি, বা কেজি পার মিটার, মানে একটা একক দূরত্ব পর্যন্ত সে কতটুকু ইন্টেন্সিটি কাজ করতেছে সেটা দিয়ে আমরা ডিফাইন করে থাকি। সেজন্য এখানে দেওয়া আছে ডব্লিউ বাই এল। ডব্লিউ বাই এল মানে বোঝাচ্ছে এখানে যে ইন্টেন্সিটিটা হবে সেটা হচ্ছে কি, এখানে টোটাল যে লোড পড়তেছে, টোটাল লোডের কে যদি আমরা এল দিয়ে ভাগ করি তাহলে আমরা একক দূরত্বের মধ্যে পেয়ে থাকি, সেইভাবে আমরা এটাকে ডিফাইন করে থাকি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে। আহ, তো এটার ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশনে যাব, আসলে কি করব আমরা, আমি একটু আলোচনা করে যাচ্ছি সেটা কি হয়। আমি এখানে বলছিলাম একটা বিমের সাপোজ এ থেকে বি পর্যন্ত একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, যেটার ইন্টেন্সিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে একদম সেম কনস্ট্যান্টে থাকবে। এখানে যে ইন্টেন্সিটি সেটাকে যদি আমরা স্মল ডব্লিউ দিয়ে প্রকাশ করি এবং সেটা যদি বলি যে এল পর্যন্ত দূরত্বে কাজ করতেছে, তাহলে সেটা টোটাল লোড, এটার যে লোড কাজ করতেছে টোটাল এ থেকে বি পর্যন্ত, সেই টোটাল লোড পরিমাণ কত হবে, যে ইন্টেন্সিটি দেওয়া আছে এটা হচ্ছে পার এল, মানে প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু দেওয়া থাকবে সেটা ইনটু এল। আমাদের যে যতটুকু দৈর্ঘ্যের উপর আমাদের কি থাকবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা থাকবে, সেটাকে সেই দূরত্ব দিয়ে আমরা গুণ করলে কি পাবো, টোটাল লোড পাবো। এটাকে আমরা অনেক সময় ক্যাপিটাল ডব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি আর কি।
তো এখানে যেটা দেখানো হয়েছে সেটা কি, তো এটা তো হচ্ছে একটা এল দূরত্ব পর্যন্ত কাজ করতেছে। যখন আমরা এসএফডি বিম ডাকবো তখন করতে হবে কি, এটা একটা ডেফিনিট পয়েন্ট, আমরা যখন মোমেন্ট নিতে চাইবো তখন এটাকে আমরা একটা ডেফিনিট পয়েন্টে কাজ করতেছে, তার মানে হচ্ছে এটা লব্ধি বলটা কোথায় সেটা আমরা বের করতে হয়। লব্ধি তো এটার ইন্টেন্সিটি, এটা যে পরিমাণ ইন্টেন্সিটি দিবে, আমরা বলছি কি এটা টোটাল লোড বের করার পর সেটা যেই ভর কেন্দ্রে কাজ করতেছে সেটার মোমেন্ট, যদি কোনো পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিয়ে থাকি তাহলে সেটা কিভাবে হবে, অবশ্যই সমান হতে হবে। তো এই ধরনের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে তার লব্ধি বলটা কোথায় কাজ করে, হচ্ছে যতটুকু দূরত্বের উপর কাজ করে তার মাঝখানে, তার যতটুকু বিমের উপর, বিমের যতটুকু দৈর্ঘ্যের উপর। এখানে এল কিন্তু হচ্ছে টোটাল বিমের দৈর্ঘ্য না, বিমের এরকম হতে পারে বিমের দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, কিন্তু আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা কাজ করতেছে সেটা হচ্ছে কতটুকুর উপর কাজ করতেছে, হয়তো 10 ফিটের উপর কাজ করতেছে। তখন কি হবে, তখন আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যেই লোডের পরিমাণ, টোটাল লোডের পরিমাণ হবে সেটা হবে কি, ডব্লিউ সমান আমরা বলতে পারি কি, টোটাল এখানে যে ইন্টেন্সিটি কাজ করতেছে প্রতি মিটার দৈর্ঘ্যে সেটা যদি আমরা বলি 100, তাহলে 100 কাজ করতেছে কত, 10 ফিটের উপরে, তাহলে আমরা এটা টোটাল লোড বলতে পারি ইন্টেন্সিটি ইন্টু যতটুকু দৈর্ঘ্যের উপর কাজ করতেছে 10 ফিটের উপর কাজ করতেছে, তাহলে সেটা হবে টোটাল লোড। এবং এখানে কোথায় কাজ করবে সেটা, সেই লোডটার সেন্টারটা হবে কি, যে পয়েন্ট থেকে, যে পয়েন্ট আমরা যদি বলি এটা এ, এটা বি, তাহলে কি হবে, এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখান দূরত্ব, তার মানে এখান থেকে এটা এ, এটা যদি বি হয়ে থাকে তাহলে তার মাঝখানে তার লব্ধি বলটা কাজ করবে। তো এখানে সেম, এখানে ক্ষেত্রে আমরা বলতে পারি কি এ থেকে 10 ফিট দূরত্ব, 10 ফিট যেহেতু বি এর দূরত্ব, তাহলে এটার লব্ধি বলটা হবে কি এ থেকে 5 ফিট দূরে, অথবা বি থেকে 5 ফিট, 5 ফিট দূরে হবে। ঠিক আছে, এভাবে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে আমরা এটাকে ক্যালকুলেশন করব। 3 নাম্বার যেটা আমরা বলছিলাম ইউনিফর্মলি ভ্যারিং লোড, এখানে বলছি ইউনিফর্মলি, আমরা এর আগে বলছিলাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তার মানে তার ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখানে ভ্যারিং লোডে বলছে কি, ভ্যারিং লোড হয় না, বা দ্য লোড ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য লেন্থ অফ দ্য বিম ভ্যারিজ ইন ইন্টেন্সিটি ইউনিফর্মলি অ্যাকর্ডিং টু দ্য সাম ল। তার মানে এখানে কি হচ্ছে, এটা ভ্যারি করবে ইন্টেন্সিটিটা ইউনিফর্মলি, এইভাবে আমাদের একটা এটা এটা এরকম এরকম না আর কি। তার মানে হচ্ছে কি একটা ইউনিফর্মলি ভ্যারি করবে। সো এটা দুইভাবে হতে পারে, যে আমাদের বিমের উপর এরকম সেটার ভেরিয়েশনটা এখান থেকে ট্রাপিজয়েডাল আকৃতি হতে পারে, তার মানে এখানে যতটুকু ছিল আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা এদিকে হতে পারে, অথবা হয়তো অপোজিট ডিরেকশনও হতে পারে, যে এদিকে এদিকে অপোজিট ডিরেকশন বলতে কি বলছে, এরকম এভাবেও থাকতে পারে, তাই না? তার মানে হচ্ছে এটা ট্রাপিজয়েডাল আকৃতি হতে পারে, আবার ত্রিভুজ আকৃতি হতে পারে আর কি, এক পাশে 0, অন্য পাশে হচ্ছে আমরা বলতে পারি এটা যতটুকু থাকার এতটুকু থাকবে আর কি। এটাও সেম, এটাও ডিরেকশনটা দুই দিকেই হতে পারে, যে এই অপোজিট ডিরেকশনও হতে পারে। তো ইউনিফর্মলি ভ্যারিইং লোড হচ্ছে এ ধরনের, এটার ক্ষেত্রে আমরা কি করে থাকি, যদি ত্রিভুজাকৃতির লোড থাকবে তখন আমরা কি করব, এটা আর টোটাল লোডটা হবে কি, আমরা এখানে লোডের ক্ষেত্রে সবসময় বলবো কি, লোড হবে হচ্ছে টোটাল লোডের পরিমাণটা হবে হচ্ছে, যে আমাদের লোড ডায়াগ্রামটা দেয়া থাকবে, লোড ডায়াগ্রামের এরিয়ার সমান, লোড ডায়াগ্রামের এরিয়ার সমান। যেমন এর আগে আমরা বলছিলাম ডব্লিউ ইন্টু এল, সেটা হচ্ছে যেহেতু কি ছিল দেখতে, এরকম রেক্ট্যাঙ্গেলের মতো ছিল, তার মানে ওমেগা ইন্টু আমরা এল দিয়ে এটা রেক্ট্যাঙ্গেলের এরিয়ার এরিয়ার যেভাবে বের করে আমরা সেভাবে বলছি কি, এটা হচ্ছে ফোর্সের, আমরা যে ফোর্সটা আছে লোডটা কাজ করতেছে তার এরিয়া ডায়াগ্রামের এরিয়ার সমান হবে আর কি। সেম এখানেও যেহেতু এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি লোড, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে বলছে এটা এল দূরত্ব কাজ করতেছে, সেজন্য হাফ ইন্টু এল, আর উচ্চতাটা হচ্ছে কি, যেদিকে ত্রিভুজের বড় বাহুটা আছে সেদিকে হচ্ছে কি ডব্লিউ, ওমেগা আর কি, অনেক সময় ওমেগা বলে আমরা স্মল ডব্লিউ বলতে পারি, তাহলে এটার হবে কি, এটার যে পরিমাণ টোটাল লোড এটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা। এখন এটার ক্ষেত্রে এটার আমরা লব্ধি বলটা কোথায় কাজ করবে, আমরা সেন্টার অফ গ্র্যাভিটির ক্ষেত্রে বের করে আসছিলাম, ত্রিভুজাকৃতি কোনো ক্ষেত্র থাকলে সেটার ভর কেন্দ্রটা হয় কোথায়, ভর কেন্দ্র হয় হচ্ছে এদিক থেকে হলে আমরা বলছিলাম যদি এটা দূরত্ব এল হয়ে থাকে তাহলে এখানে হবে এদিক থেকে 2/3 অফ এল, আর এই পাশ থেকে হলে 1/3 অফ এল।
তো এখানে লেখা আছে দেখেন, এটার ইন্টেন্সিটি টোটাল লোড কত, এটার ইন্টেন্সিটি আর যে লব্ধি বলটা সেটা কাজ করবে কোথায়, এদিকে এ পয়েন্ট থেকে 2/3 অফ এল দূরত্বে, আর এদিকে যদি বি হয় বি থেকে 1/3 অফ এল দূরত্বে। এই পয়েন্টটা আপনারা অবশ্য মনে রাখবেন যে ত্রিভুজাকৃতিক লোডের ক্ষেত্রে যদি এটা উল্টা হয়ে যেত তাহলে কি হতো, যদি এরকম হতো সেম কিন্তু যদি উল্টা হয়ে যেত তখন এটা কাজ করতো কোথায়, এই পাশ থেকে আমরা যদি এটাকে বলি এদিক থেকে 1/3 হয়ে যেত 1/3 অফ এল, আর এই পাশ থেকে হলে 2/3 অফ এল। তার মানে এটা তখন এ হলে এটা বি হলে তখন বি থেকে 2/3 অফ এল দূরত্বে কাজ করবে, আর এ থেকে 1/3 অফ এল দূরত্বে কাজ করবে তার টোটাল লোডটা। এটা হচ্ছে আমাদের যদি ত্রিভুজ আকৃতির লোড থাকে তখন আমরা এভাবে ভ্যালু আর এটার লব্ধি বলটা কাউন্ট করব। তো এরপরে হচ্ছে ইউনিফর্মলি বেয়ারিং লোড, আমরা বলছিলাম কি এটা থাকতে পারে যে এরকম ট্রাপিজিয়ামের মতো, তো ট্রাপিজিয়ামের মতো বেয়ারিং লোড থাকলে তখন আমরা কি করতে পারি, এটাকে আমরা ট্রাপিজিয়াম আমরা বলছি এটার টোটাল লোডটা হবে কি লোড ডায়াগ্রামের ক্ষেত্রফল। তো আপনারা ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র জানেন, কিন্তু আমরা এটা লব্ধি বলকে বের করতে গিয়ে তখন ট্রাপিজিয়ামের যে সূত্র বরকেন্দ্র সেটা অনেকটা টাফ হয়ে যায়, সেটা মনে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না আর কি। সেজন্য আমরা এটাকে কি করি, সাধারণত দুইটা ভাগে ভাগ করে নিই। কিভাবে ভাগ করতেছি আমরা, এখানে আমরা যদি একটু যদি মুছি, কিভাবে এখানে দেখেন এই যে দিকে আমাদের ছোট উচ্চতা থাকবে সেখান থেকে আমরা এটাকে এদিকে একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে কাউন্ট করি, এরপরে উপরের যে অংশ এটাকে আমরা ত্রিভুজের মতো কাজ করব। তার মানে এতক্ষণ আমরা দুইটা দেখে আসছি, একটা হচ্ছে এটা একটা হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর একটা হচ্ছে ইউনিফর্মলি বেয়ারিং লোড কিন্তু ট্রায়াঙ্গেলের মতো। তো এখানে আমরা এই দুইটার সমন্বয়ে এটাকে ভাগ করে নিতে পারি, তাহলে কি হবে এর নিচে যে রেক্ট্যাঙ্গুলার যে ক্ষেত্রটা পাবো সেটার লোড হবে কি, এখানে আমি একটু ভ্যালুগুলা দিয়ে দিয়েছি আর কি সহজ হওয়ার জন্য, আমি যাতে তাড়াতাড়ি করতে পারি আগে থেকে ভ্যালুগুলা দেওয়া আছে। এখানে ছিল, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 30, তাহলে এখানে এখানেও থাকবে রেক্ট্যাঙ্গেল 10, এর উপরে ট্রায়াঙ্গেল থাকবে, এটার উচ্চতা হবে 20 কিলো নিউটন পার মিটার। তাহলে আমরা বলছি কি দুইটার যোগফলে হবে আমাদের এখানে টোটাল লোড, এটার টোটাল লোড হবে কি ইন্টেন্সিটি অফ ট্রায়াঙ্গেল আর এটার যে রেক্ট্যাঙ্গেল, এই দুটার মোট ক্ষেত্র যোগফল। তাহলে আমরা নিচেরটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা বলতে পারি কি আমাদের ক্ষেত্র হবে এখানে যেহেতু 10 তাহলে 10 আর এখান থেকে আমরা এই দূরত্বটাকে বলছি কি এল হচ্ছে 6, তাহলে আমরা এটা পেলাম এল ইন্টু 6। এরপরে আমরা ট্রায়াঙ্গেলে যদি যাই তাহলে ট্রায়াঙ্গেলটা হবে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ হচ্ছে হাফ ভূমি উচ্চতা হচ্ছে কি এখানে আমরা বলছি 30, আর এখানে 10 চলে গেলে 20, তাহলে দূরত্বটা হচ্ছে 6, তাহলে 6 মিটার হবে। তাহলে এখান থেকে দুইটা যোগ করলে আমরা যেটা পাবো 120, এটা হচ্ছে টোটাল এই লোডের যে টোটাল লোড সেটা। এখন এটার ক্ষেত্রে আমরা লব্ধি বলগুলো কাজ করব কিভাবে, লব্ধি বলগুলো এটার কাজ করার সময় আমরা করব কি দুইটা যেহেতু ভাগ করে ফেলছে তাহলে রেক্ট্যাঙ্গেলটা কাজ করবে কোথায় অর্ধেক দূরত্ব, এখানে 6 মিটারের অর্ধেক দূরত্ব কত হবে এই দিক থেকে হবে 3, তারপরে এখান থেকে যে ট্রায়াঙ্গেল আছে ট্রায়াঙ্গেলের এই পাশ থেকে গেলে আমরা বলছি কি এই পাশ থেকে হবে 2/3, তাহলে এখান থেকে এখানে 2/3 অফ এলটা হচ্ছে কত 6, তাহলে এখানে হবে 2/3 অফ এইটার দূরত্ব হবে 2/3 অফ 6, ঠিক আছে। মানে এখানে এইটা হচ্ছে 60, এই 60 হচ্ছে এখান থেকে আসছে, আর এই 60 হচ্ছে এইখান থেকে আসছে, ঠিক আছে। তাহলে আমরা বলছি কি এটা দুইটা ভাগ করে নিয়ে তারপরে আমরা যখন মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন করব বা ফোর্স নিয়ে ক্যালকুলেশন করব এটাকে আমরা আলাদা আলাদা করে হিসাব করতে পারবো। মোমেন্টের ক্ষেত্রে আমরা তখন এখান থেকে মোমেন্ট নিলে এটাকে একবার মোমেন্ট নিব, এইটাকে একবার মোমেন্ট নিব, তো এই দুটা ফোর্সের মিলিত যে ইফেক্টটা হবে সেটা এই ট্রাপিজিয়াম আকৃতির যে লোডটা আছে সেটার ইফেক্টের সমান হবে আর কি। তো সেজন্য আমরা এটাকে এভাবে সহজ করার জন্য এভাবে কি করব দুইটা ভাগে ভাগ করে নিব। তো এরপরে এইটা নিয়ে আমি গত সেমিস্টার আলোচনা করছিলাম কাপল, এখানে আমাদের কাপল লোড আসবে সেজন্য একটু আলোচনা করে যায়। কাপলটা হচ্ছে কি পেয়ার অফ টু ইকুয়াল, পেয়ার মানে হচ্ছে জোড়া আর কি,
পেয়ার অফ টু ইকুয়াল, এখানে শর্ত হচ্ছে জোড়া হবে এবং ইকুয়াল হবে। এখানে যে বলটা আছে সে বলের মানটা ম্যাগনিটিউডটা সমান হবে। দুইটা ফোর্স আনলাইক প্যারালাল ফোর্স, এখানে আনলাইক প্যারালাল ফোর্স আমরা পড়ে আসছিলাম গত সেমিস্টারে। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, আনলাইক মানে হচ্ছে একটা আরেকটার বিপরীত দিকে। তাহলে এখানে আনলাইক প্যারালাল ফোর্স, এখানে লেখা আছে ফোর্স ইকুয়াল ইন ম্যাগনিটিউড, তার মানে হচ্ছে টু ইকুয়াল, ইকুয়াল হচ্ছে ম্যাগনিটিউডটা ইকুয়াল হবে, উইথ লাইন অফ অ্যাকশন প্যারালাল হবে যেহেতু প্যারালাল ফোর্স, টু ইচ আদার অ্যান্ড অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন, যেহেতু আনলাইক বলা হচ্ছে তার মানে অপোজিট ডিরেকশনে কাজ করবে। সমান হবে, প্যারালালে কাজ করবে কিন্তু অপোজিট ডিরেকশনে কাজ করবে, তখন এটাকে আমরা এই ধরনের যেই সিস্টেমটা এটাকে আমরা কাপল হিসেবে ডিফাইন করি। তো কাপল ক্ষেত্রে আমরা কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে কি প্রথম বলছে কি আর্ম অফ কাপল, কাপলের যে বাহু সেটা কি বলছে দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে হচ্ছে লম্ব দূরত্ব এ, এখানে যেহেতু স্মল এল দিয়ে ডিফাইন করা হয়েছে আমি এখানে স্মল এটা দিয়েছি, বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য টু ইকুয়াল অ্যান্ড অপোজিট প্যারালাল ফোর্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পি এদিকে কাজ করতেছে, এটা ডাউনওয়ার্ড কাজ করতেছে তার মানে অপোজিট, এবং একটা আরেকটা থেকে প্যারালাল আছে তার মানে এটা একটা কাপল। তাহলে এই দুইটা ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, এই লাইন অফ অ্যাকশনের যে লম্ব দূরত্ব সেটাকে আমরা বলি কি আর্ম অফ কাপল, আর্ম অফ কাপল। এরপরে হচ্ছে কি মোমেন্ট অফ কাপল, মোমেন্ট অফ কাপলটা কি আমরা এখানে লেখা আছে দেখেন, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স আই ওয়ান অফ দ্য ফোর্স অফ দ্য টু ইকুয়াল, তার মানে দুইটা ফোর্সের মধ্যে যে কোনো একটা ফোর্স ইন অ্যান্ড দ্য আর্ম অফ দ্য কাপল। আমার প্রোডাক্ট মানে হচ্ছে আমরা এখানে বলছে কি একটা ফোর্স আর আমাদের যে কাপলের আর্ম তার গুণফলটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ কাপল। মোমেন্ট অফ কাপলকে আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর্স, যে কোনো দুইটা ফোর্সের মধ্যে একটা ফোর্স আমরা কাউন্ট করলে তাহলে হচ্ছে কি পি, আর দুইটা ফোর্সের মধ্যবর্তী যে দূরত্ব লম্বালম্বি দূরত্ব সেটা হচ্ছে এ। যেহেতু আমরা জানি মোমেন্ট হচ্ছে কি, মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, যেহেতু এখানে দুইটা একটা কাপল একটা দুইটা ফোর্স একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে এ এবং তাদের লম্ব দূরত্বটাই হচ্ছে এ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি কাপলের যে মোমেন্ট হবে সেই মোমেন্টটা হবে কাপলের একটা ফোর্স, প্যারালাল ফোর্স, ফোর্সগুলো যেগুলো থাকবে তার একটা ফোর্স ইনটু কাপলের আর্মের দূরত্ব, এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ কাপল। তো ক্লাসিফাইড কাপল দুই ধরনের হতে পারে, এটা আপনারা জানেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ বলতে বোঝাচ্ছে ঘড়ির এটার যে মোমেন্ট, এখানে আমরা যদি দেখি কাপলের ক্ষেত্রে কি হয় আসলে, কাপলটা হচ্ছে আমরা যদি দেখি এই কাপলের ক্ষেত্রে হচ্ছে এটা কি যদি ফোর্সটা একটা আরেকটার বিপরীতে, তার মানে এদের দুইটা ফোর্স মিলে এরা কি থাকবে একটা আরেকটাকে ইকুইলিব্রিয়ামে রাখবে, তার মানে দুইটা যেহেতু ফোর্স তাহলে ফোর্সের ইফেক্ট থাকবে না, কিন্তু তারা কি করবে এটাকে একটা রোটেশন করতে চাইবে, রোটেশন ক্রিয়েট করবে। তো এই রোটেশনটা যদি আমরা দেখি এটা এদিকে রোটেট করতে চাইবে দুইটা মিলে এদিকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে কোন দিকে ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, আমাদের ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে, তাহলে তখন হবে কি ক্লকওয়াইজ কাপল। আর যদি এটা এরকম হইতো যে এটা এদিকে না কাজ করে এটা এদিকে কাজ করতেছে, এটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে কি হবে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন হবে অ্যান্টি ক্লকওয়াইজ কাপল। এ হলো আমাদের মোটামুটি কাপল যদি থাকে কাপলে কিভাবে আমরা কাজ কাউন্ট করব সেটার ব্যাপারে কথা। তো আমরা এতক্ষণ যা পড়ছি এই গত ক্লাস এবং এতক্ষণ, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে আমাদের যতটুকু বেসিক ব্যাপার লাগে ততটুকু আমরা আলোচনা করছি। এখন আমরা আমাদের মেইন টপিকসে চলে যাচ্ছি। আসলে আমাদের মেইন টপিকসের প্রথমটা হচ্ছে কি শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সটা আসলে কি দেখেন, শেয়ার ফোর্সটা হচ্ছে কি, শেয়ার ফোর্স ইজ দ্য ট্রান্সভার্স ইন্টারনাল ফোর্স। ট্রান্সভার্স ফোর্স আমরা গত ক্লাসে আলোচনা করে আসছিলাম, যখন একটা বিম থাকবে বিমের লংগিটিউডিনাল যে অ্যাক্সিস থাকবে তার পারপেন্ডিকুলার হইলে তখন লম্বভাবে যদি ফোর্স কাজ করে সেটাকে আমরা ট্রান্সভার্স ফোর্স বলি। তো এখানে বলা আছে ইন্টারনাল ফোর্স, দেখেন ইন্টারনাল মানে হচ্ছে এটা ভিতরে, আর এখানে যে বাইরে অ্যারোগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে বল পড়তেছে এখানে, এগুলো হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তাহলে এখানে বলছে ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্সটা কি, আর এখানে হচ্ছে কি যখন একটা বিমের উপর এই ধরনের ট্রান্সভার্স লোড আসবে তখন এই বিমের ভিতরে কি হবে রেজিস্টিং ফোর্স কাজ করবে, রেজিস্টিং ফোর্স আমরা বলি, এটা শেয়ার ফোর্সটা হচ্ছে রেজিস্টিং ফোর্স।
তাহলে ইন্টারনাল ফোর্স অথবা রেজিস্টিং ফোর্স। তাহলে এখানে এটাকে আমরা এভাবে বলতে পারি অবশ্যই, বিমটা আমরা এমনভাবে ডিজাইন করব যাতে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, তাই না? তাহলে ধরে নিলাম এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তো আমরা যখন এটাকে কোনো একটা সেকশন বরাবর কি করব, ভাগ করব, এভাবে ভাগ করে ফেলছি। ভাগ করার পরে আমরা বলছি এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে। সাপোজ এটাকে আমরা আলাদা করে ফেললাম। এখানে যদি 20 কেজি থাকে, তাহলে এটা যদি 10 কেজি থাকে, তাহলে ব্যাপারটা কি হবে? দেখেন আমরা বলছি কি এখানে 20, এখানে 10, তাহলে এই অংশটা কি হবে? যেহেতু উপরের দিকে 20 কেজি কাজ করতেছে, নিচের দিকে 10, তাহলে এই অংশটা কোন দিকে চলে যাওয়ার কথা? উপরের দিকে চলে যাওয়ার কথা। তাহলে এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে এখানে এমন একটা ফোর্স কাজ করতে হবে যেটা এটাকে কি করবে, উপরের দিকে যেতে দিবে না। তার মানে হচ্ছে এটাকে একটা রেজিস্টিং ফোর্স কাজ করবে। তাহলে এখানে 20, এখানে 10, তাহলে এটাকে কি করতে হবে? ডাউনওয়ার্ড একটা ফোর্স এখানে কাজ করতে হবে, যেটা কি করবে? এটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখবে। এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখার জন্য যে ইন্টারনাল ফোর্সটা কাজ করতেছে, সেটাকে আমরা বলছি কি শিয়ার ফোর্স। তো এই শিয়ার ফোর্সকে আমরা শিয়ার ফোর্সের মানগুলা বের করার জন্য আমরা কি করি, যেই পদ্ধতির বলছে কি, ইট ইজ দ্য ইকুয়াল অফ দ্য সাম অফ টোটাল ট্রান্সভার্স ফোর্স আইদার লেফট অর রাইট অফ দ্য সেকশন। তার মানে এখানে আমরা এখানে একটা একটা বিম আছে, বিমকে আলাদা একটা সেকশন বলা আলাদা করছি। আলাদা করার পর বলছে কি এটার শেয়ার ফোর্সের মানটা হবে কি, যে কোনো এক পাশে এই সেকশনকে আমরা আলাদা করে ফেললাম, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে লেফট সাইড আর রাইট সাইডের যে দুইটা অংশ, যে কোনো একটা অংশ আমরা কাউন্ট করব। কি করব? যে কোনো এক পাশটা। তাহলে এখানে যদি আমরা লেফট সাইডটা কাউন্ট করি, তাহলে লেফট সাইডের যে ফোর্সগুলো থাকবে, সেই ফোর্সগুলোর সাম সাম হবে কি ট্রান্সভার্স। অবশ্যই ফোর্সগুলো ট্রান্সভার্স হইতে হবে। ট্রান্সভার্স ফোর্স বলতে কি, আমরা বলছি কি এটা যদি ইনক্লাইন ফোর্স থাকে, তাহলে ইনক্লাইন ফোর্সকে সরাসরি কাউন্ট করব না। আমরা কি করব? এটাকে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, আমরা উলম্ব উপাংশে যেটা থাকবে সেইটা নিয়ে কাজ করব তখন। ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই ট্রান্সভার্স ফোর্স বা লংগিচুডানাল অ্যাক্সিসের সাথে লম্বালম্বি 90 ডিগ্রিতে কাজ করতে হবে। তখনই আমরা বলতে পারি যে এটা আমাদের শেয়ার ফোর্সে কাউন্ট করব। তাহলে এখানে আমরা দুইটা জিনিস বলছি, একটা হচ্ছে কি শেয়ার ফোর্সটা হচ্ছে ট্রান্সভার্স ইন্টারনাল ফোর্স কোন একটা বিমের কোন একটা সেকশনে, এবং সেটার মানটা হবে কি, যদি যে সেকশন আমরা বলছি শেয়ার ফোর্স, সেই সেকশনের কে আমরা যদি ভাগ করে ফেলি, এখানে এটার বাম পাশে যে যতগুলা ট্রান্সভার্স ফোর্স থাকবে তাদের বীজগাণিতিক যোগফল, এখানে বীজগাণিতিক যোগফলের সমান হবে। বীজগাণিতিক যোগফল বলতে আমরা বলি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড। যেহেতু আপওয়ার্ডকে আমরা পজিটিভ ধরলে, ডাউনওয়ার্ডকে নেগেটিভ ধরে যে বীজগাণিতিক যোগফলের যে মানটা আসবে সেটা হবে। আর আর এটা যদি ডান পাশেরটা কাউন্ট করি, তাহলে সেটার যেখানে যে ট্রান্সভার্স ফোর্সগুলো থাকবে সেগুলোর বীজগাণিতিক যোগফলের সমান হবে। তো এখানে আপওয়ার্ড ডাউনওয়ার্ডের ব্যাপারে কিছু কনফিউশন অনেক সময় হয়ে থাকে যে শেয়ার ফোর্সের ক্ষেত্রে। তো আমরা এরপরে এখন যেটা যাব, সেটা হচ্ছে শেয়ার ফোর্স আমরা বের করার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে। আমরা যদি এখানে দেখি, আমাদেরকে শেয়ার ফোর্স আমি বলছিলাম এখানে এটাকে আলাদা করে ফেলছি। তাহলে এখানে আমি যদি এগুলাকে কিছু মান দিয়ে দিতে পারি, মানগুলো আমি অলরেডি বলছিলাম একটাতে যে 20, এখানে হচ্ছে 10। তাহলে আমরা শেয়ার ফোর্স বের করা, এবং এখানে যে ডিরেকশনটা এখানে আমি ডাউনওয়ার্ড দেখাইছি, এটা নিয়ে আপাতত এখন চিন্তা করার দরকার নেই। এটা ডাউনওয়ার্ড হইতে পারে, আপওয়ার্ডও হইতে পারে, তাই না? যে কোনো ডিরেকশন হতে পারে। তো এটার ব্যাপারে আমি একটু পরে আসতেছি, ডিরেকশনটা কোন দিকে হবে। আমরা আপাতত ধরে নিলাম, আমরা এখানে যদি দেখি এটাকে অ্যাজ দিলাম, ডাউনওয়ার্ডই ধরে নিলাম আর কি। ঠিক আছে? কখন ডাউনওয়ার্ড হবে, কখন আপওয়ার্ড হয়, শেয়ার ফোর্সটা পজিটিভ নেগেটিভ সেটা আমরা একটু পরে আসি। তাহলে আমরা জানি কি সামেশন অফ ফোর্স, অবশ্যই আমরা বলছি এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে হবে। তাহলে আমরা সামেশন অফ ফোর্স ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0। আমরা যদি বলি যে এটা আপওয়ার্ড 0 হবে, তাহলে অবশ্যই কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে এটাকে R1, তারপর এটা মাইনাস W1, তারপর এটা যেহেতু ডাউনওয়ার্ড ধরছি, তাহলে এটা কি হবে, মাইনাস এস হবে, ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, তাই না? তো এখান থেকে আমরা এই ইকুয়েশন, এখানে এই লাইন থেকে আমরা এই লাইনটা পাচ্ছি। দেখেন শেয়ার ফোর্স এট সেকশন এস ইজ ইকুয়াল টু আর মাইনাস W1 হবে, তাই না? তাহলে কোন একটা সেকশনে শেয়ার ফোর্স হবে, সে তার বামের যে এক্সটার্নাল ফোর্সগুলো থাকবে তাদের বীজগাণিতিক যোগফলের সমান। ঠিক আছে?
আহ, তারপরে একইভাবে সেম এখানে যদি আমরা তখন রাইট সাইডটা কাউন্ট করব, তখন রাইট সাইডটা হবে কি, রাইট সাইডে যদি আমরা সেম ভার্টিক্যাল ফোর্স ইজিক্যাল টু 0 করি, এখানে আমরা বলছি কি, এখানে দেখেন এখানে একটা ব্যাপার লক্ষণীয়, আমি এখানে দিচ্ছি এটা ডাউনওয়ার্ড, তাহলে অন্য সেকশনে সেটা অবশ্যই আমরা এটা যখন অ্যাড করে দিব তখন এখানে কোনো ধরনের ফোর্স থাকবে না, সেটা ইন্টারনালি ফোর্স, এবং সেটাকে কি করতে হবে, যখন আমরা ফ্রি বডি করব তখন এটা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকার জন্য এটাকে ব্যালেন্স করবে, তাহলে এটা ডাউনওয়ার্ড হলে এটা অবশ্যই এই সেকশনে, ডান পাশের সেকশনে, রাইট সেকশনে তখন এটা কি হবে, আপওয়ার্ড হবে আলটিমেটলি, আমি যেহেতু এখানে ডাউনওয়ার্ড ধরে আসছিলাম। তো এখানের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি বলি যে মানগুলা আসতেছে সেখান থেকে আমরা ইকুয়েশনটা পাই s ইজ ইকাল টু এটা, ঠিক আছে। তো এখানের ব্যাপারে যে কথাটা সেটা হচ্ছে কি, শেয়ার ফোর্সের মান যে এখানে, এখানে যত আসবে, এখানে যে ভ্যালুটা আসবে, যেখানে এখানে যে মানটা আসবে, এখানেও সেম, এই সবগুলা মিলে এখানের মানটাও কি হবে, ভ্যালুটা সেম হবে, অবশ্যই সেম হবে, ঠিক আছে। তাহলে আমরা বলছি কি, শেয়ার ফোর্স আমরা কাউন্ট করার সময় কোন একটা সেকশনের বাম পাশেরটাও কাউন্ট করতে পারি, ডান পাশেরটাও কাউন্ট করতে পারি, ঠিক আছে। তো এর পরে আমরা যদি আসি, যেটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু আলোচনা করব, যে এতক্ষণ আমরা বলছিলাম আপওয়ার্ড ডাউনওয়ার্ড কোনটা কি হয়। তো আমরা সাইন কনভেনশন অফ শেয়ার ফোর্স, অনেক বইয়ে এই সাইন কনভেনশনের ক্ষেত্রে অনেক বই, এক এক বই এক এক ধরনের ভাবে বলে, কেননা সাইন কনভেনশন শেয়ার ফোর্সের ক্ষেত্রে সাইনটা তেমন ফ্যাক্ট না, সেটা পজিটিভ হলেও যা, নেগেটিভ হলেও তা, কিভাবে আমরা যখন ডিজাইন করব তখন আপনারা দেখবেন যে আমরা জাস্ট ওখান থেকে এই যে ডায়াগ্রাম, সেখান থেকে শেয়ার ফোর্সের মানটা নিয়ে থাকি, সাপোজ আসলো কোনো একটা শেয়ার ফোর্স আসলো 50, আবার আসলো -60, একই বিমের ক্ষেত্রে, আমি বলছি একই বিমের ক্ষেত্রে যখন ডায়াগ্রাম আঁকবো তখন এরকম পেতে পারি, তখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ডিজাইন পারপাসে নেওয়া হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের মান কোনটা। তো আপনারা জানেন আমরা সাধারণত ম্যাথমেটিক্যাল টার্মে বলি কি, মাইনাস হচ্ছে 0 থেকে যখন মাইনাসের দিকে আসে তখন এটাকে আমরা কম বলে ধরে নিই, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা করব না, এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে সাইনটা, শেয়ার ফোর্সের ক্ষেত্রে সাইনটা তেমন ভ্যালুয়েবল কিছু না, আর কি আমাদের মানটা হচ্ছে আসল, তার মানে এখানে 50 আর 60, তাহলে ম্যাক্সিমাম হবে কোনটা, -60টাই, এখানে মাইনাসটা কোনো ইফেক্ট ফেলবে না আর কি, কিন্তু আমরা যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে যাব তখন এই জিনিসটা আমাদের দরকার।